বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা আবার ভাষা নাকি চ্যানেলে সকলকে স্বাগত। সাথে আছে আমি তৈবুর রহমান, সাবেক শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি। আজকে আমাদের আলোচনার বিষয় পরিচ্ছেদ 10, উপসর্গ দিয়ে শব্দ গঠন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখছি যে উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ জিনিসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। উপসর্গ হচ্ছে অর্থহীন কিছু শব্দাংশ। উপসর্গ কোথায় বসে? দেখুন, উপসর্গ বসে একটা মূল যে শব্দ, এই মূল শব্দের ঠিক আগে বসে হচ্ছে উপসর্গ। এখন মূল শব্দটা কি? মূল শব্দ হতে পারে যেমন যোগ একটা মূল শব্দ। তাহলে এই যোগ দ্বারা আমি এর আগে যদি কোনো একটা উপসর্গ যুক্ত করি, যেমন আমি অভি একটা উপসর্গ, এটা যোগ করলাম। তাহলে যোগ বলতে আগে আমরা বুঝতাম কোনো কিছু যোগ করা বোঝায়, অর্থাৎ কোনো কিছু একত্র করা বোঝায়। এখন এর আগে এই যে উপসর্গটা যোগ করলাম, তাহলে এটা হয়ে গেল অভিযোগ, মানে পূর্ণ একটা নতুন অর্থ দিচ্ছে। এখন উপসর্গ, আমরা যদি উপসর্গ শব্দটাকে ভাঙি, উপসর্গের উপ নিজেই একটা হচ্ছে উপসর্গ, কারণ স্বর্গ একটা মূল শব্দ। এই মূল শব্দের আগে কি বসেছে? উপ বসেছে। এই জন্য এর সাধিত শব্দ কি হয়েছে? উপসর্গ। এই স্বর্গ শব্দের অর্থ কি? স্বর্গ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। কি সৃষ্টি করা? আমরা জানি শাখা, উপশাখা মানে নতুন, ছোট, ক্ষুদ্র এরকম কিছু বোঝায়, অর্থাৎ উপসৃষ্টি বোঝায়। উপসৃষ্টি কি? উপসৃষ্টি অর্থাৎ যেটা মৌলিক সৃষ্টি না, মূল সৃষ্টি না। মূল শব্দ ছিল স্বর্গ, স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি করা। এর আগে বসেছে উপ, তার মানে উপসৃষ্টি, অর্থাৎ যেটা মূল সৃষ্টি না। মূল সৃষ্টি ছাড়া অতিরিক্ত কিছু যেটা বোঝানো হয় সেটা হচ্ছে উপসর্গ বোঝায়, অর্থাৎ কিছু একটা সৃষ্টি থেকে নতুন করে সৃষ্টি করা, কিছু একটা সৃষ্টি থেকে নতুন করে সৃষ্টি করা। এটাকে আমরা ইংরেজিতে যদি বোঝানোর চেষ্টা করি, এটাকে বলা হয় প্রিফিক্স হিসেবে আমরা গণ্য করতে পারি। এবার আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এগুলো হচ্ছে অর্থহীন শব্দ, অর্থাৎ উপসর্গ যে কয়েকটা উপসর্গ রয়েছে সেগুলো হচ্ছে, প্রথম কথা এটা হচ্ছে অর্থহীন শব্দাংশ, যেটা কোথায় বসে? মূল শব্দের আগে বসে। আচ্ছা, যেমন জানার আগে অ বসেছে, যোগের মূল শব্দের যোগের আগে অভি বসেছে, তার হচ্ছে মূল শব্দ, মূল শব্দের আগে বে বসেছে। এই যে অ, অভি, বে, এগুলোর কিন্তু কোনো অর্থ নেই, অর্থাৎ মূল শব্দের আগে বসেছে। সুতরাং এগুলো হচ্ছে উপসর্গ। অনেক সময় শব্দের শুরুতে একাধিক উপসর্গ পাশাপাশি বসতে পারে, অর্থাৎ আমরা জানি যে উপসর্গ পাশাপাশি, একাধিক উপসর্গ পাশাপাশি বসতে পারে। যেমন এখানে দুইটা উদাহরণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে সম্প্রদান আর একটা হচ্ছে বিনির্মাণ। আমরা জানি দান একটা হচ্ছে মূল শব্দ, এর আগে কি বসেছে? মূল শব্দের আগে দুইটা একাধিক অর্থাৎ দুইটা উপসর্গ পাশাপাশি বসেছে। প্রথমটা হচ্ছে সম এবং দ্বিতীয়টা হচ্ছে প্র। এই দুইটা পাশাপাশি বসে নতুন পূর্ণাঙ্গ একটা শব্দ তৈরি করেছে, যেটা পুরো নতুন একটা অর্থ দান করেছে। আমরা দান বলতে কি বুঝি? দান বলতে বুঝি কোনো কিছু দান করা, বিনা স্বার্থে কোনো কিছু ত্যাগ করাকে বোঝায়। এর আগে দুইটা উপসর্গ বসে নতুন একটা পূর্ণাঙ্গ, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে। আবার মূল শব্দ হচ্ছে মান, তার আগে বসেছে বি এবং আর একটা পাশে শব্দ বসেছে নির, বি নির, দুইটা পাশাপাশি উপসর্গ বসে নতুন আর একটা শব্দ তৈরি করেছে, সেটাই হচ্ছে উপসর্গ। উপসর্গের কাজই হচ্ছে কি করা? মূল শব্দের আগে বসে নতুন নতুন শব্দ তৈরি করা। এখন উপসর্গের নিজের কিন্তু কোনো অর্থ নাই, অর্থাৎ সে অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। এই দোতনা মানে কি? দোতনা মানে হচ্ছে অর্থ বোঝায়। দোতনা মানে হচ্ছে অর্থ, অর্থাৎ প্রতীকী অর্থ বলতে পারি, অর্থাৎ যে অর্থে ব্যবহার করা হয়েছে। মান মানে হচ্ছে কোনো কিছু, আমরা যদি বলতে পারি যে মান, কোনো কিছু মান বুঝি, অর্থাৎ স্ট্যান্ডার্ড বুঝি। কিন্তু এর সাথে বিনির্মাণ মানে কোনো কিছু পুনরায় নির্মাণ করা, অর্থাৎ নতুন আর একটা প্রতীকী অর্থ দাঁড় করানো হচ্ছে। এটাই হচ্ছে উপসর্গের মূল বিষয়। বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। অর্ধ শতাধিক কি কি উপসর্গ রয়েছে বাংলা ভাষায়?
অর্থাৎ বাংলা ভাষায় মোট 3 ধরনের উপসর্গ রয়েছে। একটা হচ্ছে বাংলা উপসর্গ, যেটা 21টি, একটা রয়েছে তৎসম উপসর্গ, যেটা রয়েছে 20টি, এবং রয়েছে বিদেশি উপসর্গ। এখন এই উপসর্গগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। প্রথমে রয়েছে বাংলা উপসর্গ মোট 21টি, আমি এখানে ছন্দ আকারে লিখে রেখেছি। একটা হচ্ছে অ, অঘ, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিবর, রাম, শ, সা, সু, হা। আমরা যদি এভাবে ছন্দ আকারে মুখস্থ করি আমাদের মুখস্থ হয়ে যাবে। তৎসম উপসর্গ রয়েছে 20টা। পুর, পর, অপসমনি, অনু, অব, নির্দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এটা হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে বিদেশি উপসর্গ কি? এইগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। যেমন ফার্সি উপসর্গ রয়েছে বর, বদ, কম না, বেনিম, ফি, দরকার। অর্থাৎ বর, বদ, কম না, বেনিম, ফি, দরকার। আরবি উপসর্গ কি রয়েছে? আরবি উপসর্গ রয়েছে খয়ের, বাজে, আম, খাসলা, গড়। লা মানে হচ্ছে না বোঝায়, অর্থাৎ খয়ের যদি আমরা ছন্দ এভাবে মুখস্থ করার চেষ্টা করি, খয়ের, বাজে, আম, খাস, না, শেষে একটা রয়েছে গড়। ইংরেজি উপসর্গ রয়েছে হেডসাপ, ফুল, হাফ, পাগল। এই পাগলটা কিন্তু জাস্ট ছন্দ আকারে রাখার জন্য, অর্থাৎ হেডসাপ, ফুল, হাফ, পাগল। আচ্ছা, উর্দু উপসর্গ কি রয়েছে? 2টা রয়েছে, একটা হচ্ছে হর, হরে। এছাড়া আরও অনেক ধরনের উপসর্গ রয়েছে, কিন্তু এগুলো খুবই প্রচলিত উপসর্গ, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই। এবার আসুন উপসর্গের কাজটা কি। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করা। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। যেমন বাদ একটা মূল শব্দ, এর আগে বসে আছে সম, সম, বাদ। তাহলে বাদ বলতে আমরা কি বলতে পারি? আমরা কোনো কিছু বাদ দেওয়া বুঝি, কিন্তু এর আগে সমযুক্ত হয়ে নতুন একটা সংবাদ মানে নিউজ বোঝাচ্ছে, খবর বোঝাচ্ছে। আবার এই বাদ দ্বারা এর আগে বি যুক্ত হয়ে নতুন আর একটা শব্দ তৈরি হয়েছে, বিবাদ বুঝছি। অর্থাৎ এই বাদ দ্বারা কিন্তু আমরা নতুন 2টা শব্দ পাচ্ছি, 2টা ভিন্ন ধরনের শব্দ পাচ্ছি। সুতরাং এর আগে সম এবং বি উপসর্গ যোগ করে আমরা কি পাচ্ছি? 2টা শব্দ পাচ্ছি। উপসর্গের আরও একটি কাজ হচ্ছে শব্দের অর্থ কি করে দেয়? টোটালি পরিবর্তন করে দেয়। যেমন নজর, সু, নজর। অর্থাৎ নজরকে স্পেসিফিক করে দেয়া, সংকীর্ণ করে দেয়, একটা নির্দিষ্ট জায়গায় নজর দেয়া, সেটা হচ্ছে সংকোচন করে দিচ্ছে। অর্থাৎ নজরকে কি করে দিচ্ছে? একদম স্পেসিফিক করে দিচ্ছে, সংকোচন করে দিচ্ছে, ছোট করে দিচ্ছে। এখন পূর্ণ, সম্পূর্ণ বলতে কি বোঝায়? সম্প্রসারণ, অর্থাৎ পূর্ণাঙ্গটাকে বোঝানো হচ্ছে, পূর্ণতা বিরাজ করছে, সেটাকে বলা হয় অর্থে সম্প্রসারণ। হাজির, হাজির মানে কি? উপস্থিত, গড় হাজির। অর্থাৎ আমরা উপস্থিত, অনুপস্থিত যেটা বুঝি। উপস্থিত মানে উপস্থিত, অনুপস্থিত মানে যে প্রেজেন্ট নাই। এখন হাজির এর বিপরীত কি? হাজিরের বিপরীত হচ্ছে গড় হাজির, মানে এটা বিপরীত অর্থ প্রদান করছে। হাজিরের বিপরীত অর্থ হচ্ছে গড় হাজির, যেটা বিপরীত অর্থ প্রদান করছে। এখন আমরা নিচে আমরা কিছু দোতনা দেখব, কিছু উপসর্গের মাধ্যমে যে শব্দ গঠন হয়েছে এবং শব্দ গঠনের মাধ্যমে যে সাধিত শব্দ হয়েছে, এবং সেই সাধিত শব্দ দ্বারা কি দোতনা দিচ্ছে, কোন অর্থ, কোন প্রতীকী অর্থ প্রকাশ করছে, সেগুলো এখন আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে একটা মূল শব্দ হচ্ছে কাজ, কাজের আগে অশব্দ গঠন, অশব্দ রয়েছে, উপসর্গ রয়েছে। এখন কাজ বলতে আমরা কর্ম বুঝি, আর বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বলতে আমরা নেই বা অভাব বোঝানো হচ্ছে। তার মানে অকাজ সাধিত শব্দ। সাধিত শব্দটা কি? সাধিত শব্দ হচ্ছে যখন মূল শব্দের সাথে আগে উপসর্গ যোগ হয়, উপসর্গ যোগে নতুন যে শব্দটা গঠন হচ্ছে সেটাই হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ মানে হচ্ছে নতুন শব্দ। বা সাধিত শব্দ আর একভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে যদি আমি প্রত্যয় যোগ করি, অর্থাৎ মূল শব্দের শেষে যদি কোনো প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন করে, সেটাও সাধিত শব্দ হয়ে যায়। তাহলে কাজ, অকাজ মানে কাজ নেই। কি কাজ নেই? যেমন আমরা উদাহরণ দিতে পারি যে তুমি সারাদিন অকাজ করছো, মানে তুমি অকাজ মানে যে কাজ করা অনুচিত, কিন্তু সেই কাজটা করতেছে, সেটাকে এই অকাজ দ্বারা কি অর্থ, কি প্রতীকী অর্থ বোঝানো হচ্ছে? অনুচিত বোঝানো হচ্ছে। আচ্ছা, বোধ বলতে কি বুঝি আমরা? বোধ মূল শব্দ, বোধ বলতে আমরা জ্ঞান বুঝি। মানে হচ্ছে নেই, মানে বোধ নেই, জ্ঞান নেই। এখন যেটা জ্ঞান নেই সেটা মানে কি? যার অল্প রয়েছে, অল্প পরিমাণ রয়েছে, সেটাকেই
সেটা হচ্ছে দোতনা বোঝানো হয়। কায় মানে কি? কায় মানে হচ্ছে আকৃতি, কায় মানে হচ্ছে শরীর। এখন অতি মানে কি? অত্যন্ত, অর্থাৎ অত্যন্ত আকৃতির কোনো কিছু বোঝায়, অত্যন্ত শরীর বোঝায়। তার মানে কি? বৃহৎ কিছু বোঝাচ্ছে। তাহলে অতিকায় শব্দের অর্থ হচ্ছে, অতিকায় বলতে কি বোঝায়? বৃহৎ বোঝায়। আচার মানে হচ্ছে কাজ, আচরণ। অতি মানে হচ্ছে অত্যন্ত। তাহলে অতিরিক্ত কাজ যেটাকে বোঝায়, মানে অতিরিক্ত আচরণ করা, অতিরিক্ত কাজ যখন বোঝানো হয় সেটা হচ্ছে অত্যাচার। আর অত্যাচারের সর্বোচ্চ মাত্রাটাই হচ্ছে অতিরিক্ত। কার মানে কি? কার মানে হচ্ছে ক্ষমতা। কার মানে ক্ষমতা। তাহলে অধি মানে কি? অধি মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? অর্থাৎ ক্ষমতা নিয়ন্ত্রণ করা। ক্ষমতা কি? বৈধভাবে নিয়ন্ত্রণ যে ক্ষমতাটা রয়েছে, অর্থাৎ বৈধ ক্ষমতা, বৈধ মালিকানা যখন বোঝাবে তখন সেটাকে অধিকার বলা হচ্ছে। অর্থাৎ কোনো কিছু বৈধভাবে নিয়ন্ত্রণ করা, মালিকানাকে বোঝা হচ্ছে কর্তৃত্ব। বাসী মানে কি? বাসী মানে হচ্ছে বাস করা। অধি মানে হচ্ছে নির্দিষ্ট স্থান। তো বাসী অর্থাৎ নির্দিষ্ট স্থানে বাস করা। অর্থাৎ পুরো একটা, আমি যদি বলি যে একটা গ্রাম, এই গ্রামটা হচ্ছে অধিবাসী, এবং গ্রামের বাইরের অংশ কিন্তু এর অধিবাসীর ভিতরে স্থান পাবে না, কারণ বাসী মানে হচ্ছে বাস করা, আর অধি বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায়। তাহলে নির্দিষ্ট স্থানের বাইরে যা আছে সেটা বাইরে, আর নির্দিষ্ট স্থানের ভিতরে যতটুকু স্থান সেটাই হচ্ছে মধ্যে বোঝায়। বৃষ্টি মানে আমরা বৃষ্টিপাত বুঝি। অনা মানে হচ্ছে অভাব, নেই, অর্থাৎ বৃষ্টি নেই, তার মানে কি? অভাব রয়েছে, বৃষ্টির অভাবটাকেই অনাবৃষ্টি হিসেবে আমরা বুঝি। সৃষ্টি মানে হচ্ছে কোনো কিছু ঘটনা। কি ঘটনা? অনাসৃষ্টি, অর্থাৎ অপ্রত্যাশিত। এখানে অনা বলতে আমরা অপ্রত্যাশিত বুঝি। তো অনাসৃষ্টি মানে হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা। অপ্রত্যাশিত ঘটনা সর্বদা কি হয়? বাজে হয়, মন্দ হয়। সুতরাং অনাসৃষ্টি বলতে আমরা কি বুঝি? বাজে বুঝি। গমন মানে হচ্ছে যাওয়া। আচ্ছা, যখন অনু আসবে, অনু মানে কি? অনু মানে হচ্ছে পিছনে বা সাথে। তাহলে অনুগমন, পিছনে যাওয়া, যাওয়ার উল্টোটা হচ্ছে অনুগমন, মানে পিছনে বোঝায়। রূপ মানে আকৃতি, রূপ মানে শরীর, রূপ মানে অনেক কিছু বোঝায়। তো অনুরূপ, অনু মানে কি? সদৃশ বা সঙ্গে, তার মানে আকৃতির সদৃশ। এখন সেম আকৃতি যদি হয় তখন সেটা তুল্য বোঝায়। অর্থাৎ এই একটা কলম আর এই কলমের মতো যদি আরেকটা কলম হয়, অর্থাৎ সেম আকৃতি, সদৃশ্য আকৃতি, তখন সেটাকে তুলনা বোঝায়। দুইটা একটার সাথে, অর্থাৎ তুলনা কখন বোঝায়? যখন সেটা মানে সমমান হয়, সম স্ট্যান্ডার্ড হয়, তখনই সেটা তুল্য বোঝায়। কর্ম বলতে আমরা কাজ বুঝি, এবং অপমানে হচ্ছে অস্বাভাবিক। এখন অস্বাভাবিক কাজ যেটা হয় সেটা কিন্তু আমরা কি বুঝি? মন্দ বুঝি, বাজে, খারাপ, এগুলাকে আমরা প্রকাশ করে থাকি। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে হচ্ছে সমাজের আচার আচরণকে আমরা বুঝি, অর্থাৎ মূল্যবোধ, সাধারণ জীবনধারা। এই সংস্কৃতির অপ যখন উপসর্গ যুক্ত হবে তখন সেটাকে কি বলা হবে? খারাপ। অপমানে হচ্ছে এখানে খারাপ বোঝাচ্ছে, অর্থাৎ খারাপ সংস্কৃতি। খারাপ সংস্কৃতি সর্বদা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। অপসংস্কৃতি বলতে তাহলে আমরা কি বুঝবো? বিকৃতি বুঝবো। অর্থাৎ সংস্কৃতি যেটা হচ্ছে আমাদের সাধারণ যে জীবনধারার বিপরীত যেটা হয় সেটা হয়ে যায় কি? বিকৃত, দোতনা। অর্থাৎ এর রূপক অর্থ কি? বিকৃত। এবার আসুন, মূল শব্দ হচ্ছে দান। দানের আগে আমি কি শব্দ গঠন, কি শব্দ, কি উপসর্গ যোগ করলাম? অব উপসর্গ যোগ করলাম। তো দান বলতে কি বোঝায়? উৎসর্গ, কোনো কিছু বিনা স্বার্থে কিছু প্রদান করা, কিছু উৎসর্গ করা। আর অবমানে হচ্ছে নির্দিষ্ট অবস্থান, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গায় বিশেষ কোনো কিছু উৎসর্গ করা, নির্দিষ্ট করে কোনো কিছু উৎসর্গ করাটাকেই হচ্ছে বিশেষ বোঝায়। অর্থাৎ এই অবদানটা কোথায় রাখি? অবদান তো বিশেষ বিশেষ খাতেই রাখা হয়। অর্থাৎ কোনো উৎসর্গ যখন আমরা করি তখন সেইটাই বিশেষ হয়ে যায়। নির্দিষ্ট স্থানে যখন কোনো কিছু বিনা স্বার্থে আমরা উৎসর্গ করি সেটাই হচ্ছে বিনা স্বার্থে যেটা হয় সেটা বিশেষ কিছু হয়ে যায়। গুণ্ঠন মানে কি? গুণ্ঠন মানে হচ্ছে ঢেকে রাখা। আর অব মানে কি? অব মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা। অর্থাৎ গুণ্ঠন মানে ঢেকে রাখা, আর অব মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা। তাহলে অবগুণ্ঠন মানে কি? হাল, মানে পূর্ণাঙ্গ ঢেকে রয়েছে কিন্তু অবর জন্য সেটা হালকা প্রকাশ পেয়েছে, মানে অল্প প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে অবগুণ্ঠন। তাহলে অবগুণ্ঠন বলতে আমরা কি বুঝি? অল্প বুঝি। অভিজ্ঞ, গো বলতে আমরা জানা বুঝি, আর অভি মানে
অধিকার বুঝি, প্রতি বুঝি। অভিজ্ঞ বলতে অর্থাৎ সম্যক মানে সম্পূর্ণভাবে পুরোপুরি যেটা রয়েছে, সম্পূর্ণ ধারণা, সম্পূর্ণভাবে বা পুরোপুরি যে ধারণাটা রয়েছে সেটা হচ্ছে আমরা অভিজ্ঞ বুঝি। অর্থাৎ যার সেই একটা স্পেসিফিক বিষয়ে যিনি সম্পূর্ণভাবে বা পুরোপুরি ধারণা রাখেন। জাত মানে আমরা বংশ বুঝি, আর অভি বলতে প্রতি, অর্থাৎ যার মাধ্যমে কোনো কিছু বিশেষ বা শ্রেষ্ঠ হওয়া নির্দেশিত হয়। অর্থাৎ কোনো কিছু মানে শ্রেষ্ঠ জাত বুঝি, শ্রেষ্ঠ জাতটাই হচ্ছে কি উত্তম হিসেবে গণ্য হয়। রক্ত মানে হচ্ছে আমরা রক্ত বুঝি, আর বলতে অভ্যন্তরীণ অবস্থাকে আমরা বুঝে থাকি। তো অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রক্ত, এখন অভ্যন্তরীণ রক্ত বলতে মূলত রক্ত শরীরের মধ্যে কার্যত উপস্থিত রয়েছে, কিন্তু এই রক্তর আর কি নাই, উপযোগ নাই, এই রক্তর আর দাম নাই। অর্থাৎ রক্ত মানে হচ্ছে ঈষৎ, ঈষৎ মানে হচ্ছে সামান্য রক্ত প্রবহমান শরীরের ভিতরে, রক্ত মানে হচ্ছে রক্তের উপস্থিতি কম, ঈষৎ যেটা সামান্য। খাম্বা মানে হচ্ছে স্তম্ভ, খুঁটি, পিলার, এগুলোকে বুঝি। এবং এর আগে উপসর্গ যোগ হয়ে সেটা কি বোঝাচ্ছে, এই দ্বারা দৃশ্যমান বোঝাচ্ছে। খাম্বা মানে সদৃশ, অর্থাৎ খাম্বার মতো, মানে দৃশ্যমান, খাম্বা মানে খাম্বার মতো আরও কিছু একটা দণ্ডায়মান, সেটাকে বলা হয় সদৃশ্য বা সদৃশ বা তুল্য। ক্ষেপণ মূল শব্দ, ক্ষেপণ মানে কোনো কিছু নিক্ষেপ করা, উৎ মানে হচ্ছে উপরে, উপরে ক্ষেপণ বলতে ঊর্ধ্বে বোঝায়। বাস্তু মানে বাস করা, উৎসব উপসর্গ দ্বারা বিচ্যুতি বোঝায়। অর্থাৎ কোনো কিছু উদ্বাস্তু, কোনো কিছু বাস্তু থেকে বা বাসস্থান থেকে বিচ্যুত হওয়াটাকে পরিত্যক্ত বোঝায়। কুল মানে তীর, উপ মানে কাছাকাছি, অর্থাৎ তীর বলতে সমুদ্রের তীর বা পাড় এরকম কিছু বোঝায়। তো উপকূল মানে তীরের কাছাকাছি, যেটা নিকট বোঝায়। ভোগ মানে খাওয়া বা কোনো কিছু পূর্ণাঙ্গ রূপে কোনো কিছু উপভোগ করা, ভোগ করা। এবং এর আগে উপসর্গ যুক্ত হয়ে কি যোগ হয়েছে, সহযোগে, উপ মানে কাছে বা সহযোগে, অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে ভোগ করা হয়েছে, সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে যেটা ভোগ করা হয়েছে সেটা হচ্ছে উপভোগ। তাহলে উপভোগ মানে সম্যক, সম্যকটা কি সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে। বেল হচ্ছে মূল শব্দ, এর আগে কদ যুক্ত হয়েছে। দেখুন, বেল বলতে আমরা বুঝি একটা পূর্ণ আলাদা একটা ফল, এবং এই ফলটা হচ্ছে বেল একটা ফল, এবং এই বেলের মতো আরও একটা দেখতে, সেটা হচ্ছে কদবেল। অর্থাৎ বেল যেটা যুক্ত হয়েছে, বেল কিন্তু পূর্ণাঙ্গ একটা ফল। দেখুন আমি এখানে পার্থক্য লিখে রেখেছি, বেলটা হচ্ছে আসল এবং কদবেল অনেকটা বেলের মতো দেখতে। এই বেলটা বড় হয়, কিন্তু কদবেলটা তুলনামূলক ছোট হয়। এর বৈজ্ঞানিক নাম আলাদা, এর বৈজ্ঞানিক নাম আলাদা। বেল সাধারণত একটু মিষ্টি হয়, আর কদবেলটা সাধারণত টক হয় বা তিক্ত হয়। এই বেলটা দ্বারা সাধারণত শরবত বানানো হয়। তার মানে এই কদবেল যেটা বোঝানো হচ্ছে, কদবেলটা পুরোই আলাদা আর একটা ফল, অর্থাৎ বেলের মতো কিন্তু পুরো কদবেল মানে নিম্নমান বোঝায়। অর্থাৎ গৌণ একটা রয়েছে, মুখ্য, মুখ্য মানে হচ্ছে প্রধান, আর গৌণ মানে অপ্রধান বোঝায়। কাজ বলতে কাজ বুঝি, কু মানে খারাপ, খারাপ মানে নিন্দনীয় কাজ। পথ, কুপথ মানে অসৎ। হাজির, হাজির মানে কি উপস্থিত। গড় হাজির মানে হচ্ছে অনুপস্থিত, মানে গড় হাজির, তাহলে এটা বিপরীত অর্থ প্রদান করছে। ঠিকানা, গড় ঠিকানা, অর্থাৎ ভিন্ন ঠিকানা, অর্থাৎ অস্থির অবস্থানে থাকা, অসুবিধাজনক অবস্থানে থাকা। দেখুন আমরা যখন খুব স্বাভাবিকভাবে চলতে থাকি তখন কি বোঝায়, স্বাভাবিক যখন আমরা চলতে থাকি তখন সেটাকে স্বাভাবিক অবস্থা বুঝি, কিন্তু স্বাভাবিক অবস্থা চলতে চলতে যখন আমরা একটু উত্থান পতন হয়ে যাই তখনই আমরা কি বুঝি, সেটা অস্বাভাবিক অবস্থান থাকা বোঝায়, অসুবিধাজনক হয়ে যায়, তখনই সেই পথটা ভিন্ন পথ হয়ে যায়। সেটাই হচ্ছে গড় ঠিকানা, যেটা দ্বারা আমরা ভিন্ন অবস্থানকে বুঝি। দালান, দালান মানে হচ্ছে মহল, দর মানে হচ্ছে দরজা। দালান বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আলোচনা সমঝোতার প্রক্রিয়া যেখানে ঘটে সেটাই হচ্ছে দরদালান। অর্থাৎ আলোচনা বা বিভিন্ন যে সমঝোতার যে স্থানে প্রক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে দরদালান। দরদালান মানে হচ্ছে মধ্যস্থ, অর্থাৎ মিলনের স্থান বা মধ্যস্থতা অবস্থানটাকে নির্দেশ করা হয়। কাঁচা মানে হচ্ছে অপূর্ণ, দর মানে হচ্ছে অবস্থা, অর্থাৎ অপূর্ণ অবস্থা মানে সামান্য, দর কাঁচা অর্থাৎ পুরোপুরি পক্ক হয়নি, পুরোপুরি পরিপক্ক হয়নি, সেটা মানে সামান্য
এখনো কাঁচা রয়েছে, এরকম দর কাঁচা বোঝায়। শাসন, দুঃশাসন মানে হচ্ছে খারাপ শাসন, মন্দ শাসন বোঝায়। মূল্য মানে হচ্ছে দাম, দূর মানে হচ্ছে অতিরিক্ত মূল্য, যেটা অধিক বোঝায়। প্রাপ্য মানে প্রাপ্য, যেটা পাওয়া যায় না। দুষ মানে হচ্ছে অপর্যাপ্ত, দুষ্প্রাপ্য মানে অপর্যাপ্ত, মানে অল্প পাওয়া যায় যেটা, সেটাকে বলা হয় দুষ্প্রাপ্য। প্রাপ দিন বলতে আমরা দিন বুঝি, দূর মানে হচ্ছে খারাপ, খারাপ দিন অর্থাৎ মন্দ দিন। লায়েক মানে হচ্ছে যোগ্য, ন লায়েক তার মানে অক্ষম। ন বলতে এখানে কি বোঝায়? ন মানে হচ্ছে অক্ষম বোঝায়, অযোগ্য বোঝায়, অর্থাৎ অযোগ্য, অর্থাৎ যে কাজটি করতে সক্ষম নয় তাকে বলা হয় নালায়েক। এখন যে যোগ্য নয় তার মানে সে অপূর্ণ, অপরিপক্ক। আচ্ছা, হক মানে হচ্ছে যথার্থ, না হোক মানে অপ্রয়োজনীয়, অর্থাৎ এটা নেতিবাচক বোঝায়। কিভাবে? অর্থাৎ যা করা প্রয়োজন ছিল না, যা করার প্রয়োজন ছিল না, না হক মানে অপ্রয়োজনীয় কাজ, সেটা হচ্ছে নেতিবাচক বোঝানো হয়। দারুণ মানে হচ্ছে চমৎকার, নি মানে হচ্ছে অত্যন্ত বা অধিক কিছু বোঝায়, অর্থাৎ নিদারুণ মানে অত্যন্ত দারুণ, মানে যেটা নিদারুণ, অনেক চমৎকার, অতিশয় কোনো ঘটনার অতিরিক্ত যখন বোঝায় সেটা হয়ে যায় অতিশয়। খাদ মানে হচ্ছে বিশুদ্ধ, নি মানে হচ্ছে পূর্ণ, অর্থাৎ নিখাদ মানে পূর্ণ বিশুদ্ধ যেটা বোঝায়, অর্থাৎ কোনো খাদ নেই, কোনো কমতি নেই, নেই এমন, কোনো কমতি নেই এমন, তাহলে নিখাদ বলতে নেই এমন বা বিশুদ্ধ বোঝানো হয়। শেষ, নিঃশেষ মানে সমাপ্ত, অর্থাৎ পুরোপুরিভাবেই শেষ হয়েছে, কোনো কিছু বাকি নেই, অর্থাৎ পুরোপুরি শেষ, কোনো কিছু আর অবশিষ্ট নেই, সম্পূর্ণভাবে শেষ হয়েছে। সম্পদ, ধন মানে হচ্ছে সম্পদ, নির মানে হচ্ছে বিহীন, অর্থাৎ সম্পদবিহীন, নির্ধন মানে আর কোনো সম্পদ যার কাছে কোনো অর্থ নেই, অর্থাৎ সম্পদ নেই, সেটা হচ্ছে নির্ধন। নির্ধন মানে হচ্ছে বিহীন, ধনবিহীন মানে নেই এমন। গমন বলতে আমরা যাওয়া বুঝি, নির মানে হচ্ছে বাহির, অর্থাৎ বাহিরে যাওয়া, নির্গমন অর্থাৎ বাইরে বুঝি। তরঙ্গ মানে ঢেউ, নিশ মানে তরঙ্গ ছাড়া, বিহীন, এগুলো বোঝায়। তাহলে ঢেউ ছাড়া, নিস্তরঙ্গ অর্থাৎ কোনো ঢেউ নেই মানে সমতল, এরকম বোঝায়। খুন মানে হচ্ছে আধা, খুন মানে তো মারা যাওয়া, এবং নিম বলতে অর্ধেক বুঝি, অর্থাৎ নিম খুন মানে হচ্ছে আহত, প্রায় মারা যাচ্ছিল, এরকম কিছু বোঝায়। রাজি মানে হচ্ছে সম্মতি, আর নিম মানে হচ্ছে অর্ধেক সম্মতি, অর্থাৎ নিম রাজি, অর্ধেক সম্মতি আমরা বুঝে থাকি। জয়, জয় মানে তো জয়, পরা বলতে বাইরে বা অন্য, অন্য জয় অর্থাৎ জয়ের বিপরীত বোঝায়। বাস্তব মানে তো বাস্তব, পরা বলতে অতিরিক্ত বাস্তব, অর্থাৎ অতিশয় কোনো কিছু বোঝানো হয়। অতি বাস্তব, পরাবাস্তব মানে অতিশয় বাস্তব, অর্থাৎ বাস্তবতার সীমা ছাড়িয়ে যেটা যায় সেটা হচ্ছে অতিশয় বোঝানো হয়। ত্যাগ মানে তো কোনো কিছু ছেড়ে যাওয়া, পরি মানে হচ্ছে সম্পূর্ণরূপে ছেড়ে যাওয়া, অর্থাৎ সম্পূর্ণরূপে পরিত্যাগ করা। পন্থী মানে পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণরূপে বিপরীত পন্থী বোঝায়, বিরুদ্ধ বোঝায়। হাঁস, হাঁস মানে একটা হাঁস বলতে যেটা আমরা বুঝি। পাতি মানে হচ্ছে ছোট বা সাধারণ কোনো কিছু বোঝায়, সাধারণ হাঁস অর্থাৎ বিশেষ উল্লেখযোগ্য কিছু না, যেটা হচ্ছে সাধারণ, যেমন পাতি হাঁস, তাহলে ছোট হাঁস। আর পাতি নেতা মানে ছোট নেতা বা সাধারণ নেতা বুঝি। গতি, গতি মানে হচ্ছে চলমান, প্র মানে হচ্ছে অগ্রগতি বা সম্ভাবনাময়, অর্থাৎ প্রকৃষ্ট বা সর্বোত্তম বুঝি। প্রগতি মানে হচ্ছে মানে অগ্রগতি, সম্ভাবনা, চলমান অবস্থা বোঝায়। তাহলে প্রগতি বলতে আমরা প্রকৃষ্ট রূপে বা সর্বোত্তম চলমান কোনো কিছুকে আমরা বুঝে থাকি। কোপ মানে তো আমরা বুঝি রাগ, ক্ষোভ, এগুলো বোঝায়। আর প্রো শব্দের অর্থ হচ্ছে অধিক, প্রো উপসর্গের হচ্ছে অধিক, রাগ মানে প্রচণ্ড রাগ, অর্থাৎ মারাত্মক আকারে প্রকাশ হওয়া বোঝায়। সর্বোচ্চ পর্যায়ে যখন চলে যায় সেটাকে বলা হয় আমরা প্রচণ্ড হিসেবে বুঝতে থাকি। ধ্বনি মানে তো সব মানে আমরা যে ধ্বনি করে থাকি, ধ্বনি, ধ্বনি থেকে শব্দ তৈরি হয়, শব্দ থেকে বাক্য তৈরি হয়, বাক্য থেকে ভাষা হয়। তো এই ধ্বনি, প্রতি মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ ধ্বনি যখন যে আবার ফেরত আসে তখন সেটাকে কি বলা হয়? প্রতিধ্বনি হয়। অর্থাৎ ধ্বনিকে যখন দেয়ালে বা কোনো কিছু থেকে, পাহাড়ের গুহায় যখন যে আবার ফেরত আসে তখন সেটা প্রতিধ্বনি হয়, মানে তুল্য হয়, সদৃশ্য হয়। হিংসা বলতে আমরা শত্রুতা বুঝি, এর আগে প্রতি উপসর্গ যোগ করে, এর মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ শত্রুতা, শত্রুতার মানে বিপরীত শত্রুতা, অর্থাৎ প্রতিহিংসা, পাল্টা, বিপরীত, এরকম কিছু বোঝায়। অর্থাৎ অন্যের প্রতি হিংসা বা ক্ষতি করার উদ্দেশ্যে প্রতিশোধ নেওয়াটাকে আমরা কি বুঝি? আমরা হচ্ছে প্রতিহিংসা বা পাল্টা শত্রুতা
কে আমরা বুঝে থাকি। মেজাজ বলতে আমরা মনের অবস্থা বুঝি, আর বদ বলতে আমরা খারাপ বুঝি। তাহলে বদ মেজাজ বলতে আমরা উগ্র বুঝি, তীব্র আচরণটাকে বোঝানো হয়। জাত মানে হচ্ছে প্রকৃতি, বংশ, আর বদ জাত, বদ মানে খারাপ, তাহলে খারাপ বংশ যেটা নিন্দনীয়। ভুই মানে হচ্ছে মাটি, ভূমি বা পৃথিবী বোঝায়। বি মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ মাটির বিপরীত, পৃথিবীর বিপরীত, ভূমির বিপরীত যা আছে, তার মানে ভূমি ছাড়া যা আছে সেটা নিশ্চয়ই ভিন্ন হবে। পৃথিবী ছাড়া যা আছে সেটা হচ্ছে বিপরীত। পৃথিবীর বিপরীত মানে কি, ভিন্ন কিছু বোঝানো হয়। জ্ঞান, বি জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে যা বিশেষ জ্ঞান বোঝায়, অর্থাৎ যে জ্ঞানটা সাধারণ নয়, অনন্য, সাধারণ নয় অনন্য, সেটাই হচ্ছে বিশেষ। দখল মানে তো কোনো কিছু দখল করা, কোনো কিছু হরণ করা, ছিনতাই করা। বে মানে হচ্ছে বিপরীত অবস্থা, এগুলা বোঝায়। তার মানে বিপরীত ভাবে মানে দখল হয়ে যাওয়া, কোনো কিছু দখলটাকে কি হয়ে যাওয়া, অন্যের দখলের বিপরীত হয়ে যাওয়া, সেটাকে বেদখল বলা হয়। সেটাকে বলা হচ্ছে সেটাকে আমরা কি বলছি, দোতারা কি হচ্ছে, ঋত। তাহলে ঋত শব্দের অর্থ কি, ঋত শব্দের অর্থ হচ্ছে ছিনতাই করা, হরণ করা, যেটাকে আমরা বেদখল বলে থাকি। আইন, আইনের বিপরীত যেটা, তার মানে আইনের বিপরীত মানে মূল পরিসরের বাইরে যেটা অবস্থিত। পেট মানে তো পেট, ভর মানে হচ্ছে পরিপূর্ণ। তাহলে ভরপেট বলতে কি বোঝায়, ভরপেট মানে হচ্ছে পরিপূর্ণ বা পূর্ণভাবে কোনো কিছু ভরণ করা, পোষণ করা, খাওয়া ইত্যাদি বোঝায়। জোয়ার, জোয়ার কখন হয়, চাঁদের প্রভাবের কারণে যখন সাগরের পানির স্তর পূর্ণরূপে বৃদ্ধি পায় সেটা হচ্ছে জোয়ার। আর ভর মানে হচ্ছে পরিপূর্ণ, অর্থাৎ মানে পরিপূর্ণভাবে যখন চাঁদের প্রভাবের কারণে সাগরের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে তখনই ভর জোয়ার হয়, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। সমুদ্রের পানির স্তর যখন সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখনই সেটা পূর্ণতা পায় বা চূড়ান্ত লেভেলে চলে যায়। ঠিক মানে তো ঠিক, মানে হচ্ছে সম্পূর্ণ ঠিক, মানে সম্পূর্ণ মুখ, মুখ বলতে বোঝায় সমানের সামনে, সামনে মুখ, সম্মুখ যেটা বোঝায়, অর্থাৎ সমান একই বোঝায়, সেটা হচ্ছে অভিমুখে প্রকাশ পায়। যোজন মানে হচ্ছে যোগ করা, একত্র করা। সমযোগ মানে হচ্ছে সমান বা সামনের দিকে যোগ করা বা একত্র করা। তাহলে সংযোজন কোনো কিছু একত্র করা, সমানভাবে যোগ করা, সেটাকে বোঝায়। দিন, সুদিন মানে সুন্দর দিন, যেটা নিশ্চয়ই ভালো। সুকৌশল, কৌশলের আগে সুযোগ হয়ে উপসর্গ যোগ হয়ে সেটা হচ্ছে সুন্দর কৌশল, যেটা চমৎকারকে বোঝানো হচ্ছে। ভাত, হা, হা বলতে অভাব বোঝায়, অর্থাৎ ভাতের অভাব, যেটা অভাব প্রকাশ পায়। সুতরাং আজকে এই ছিল আমাদের উপসর্গের দোতনাগুলো নিয়ে আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 2-এ আমরা অনুশীলনী প্র্যাকটিস করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।